হেই হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের লেকচার থ্রি আমরা হচ্ছে অ্যাভারেজ এইজ নাম্বার এগুলা করবো। হ্যাঁ, ওকে, চলো দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা, তারপর আমরা ক্লাস শুরু করবো। হ্যাঁ, ওকে, চলো চলো চলো। সাউন্ড কি ঠিক আছে? কি হইলো? সাউন্ড বোঝা যাইতেছে না কেন এখনো? তোমরা একটু জানাও যে সাউন্ডটা ঠিক আছে কিনা। আমার এইখানে স্টিল নাও আমার নেট কানেকশনে একটু প্রবলেম হচ্ছে। কেন হচ্ছে? কি হইলো? আচ্ছা, ঠিক আছে, সাউন্ড ওকে। সো রাইট নাও আমরা শুরু করি। জানাও যে সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, সো বরাবর মতো আমি শামীম তোমাদের সাথে চলে আসছি ম্যাথস এর থার্ড লেকচার নিয়ে, তাই তো? সো এভরিডে প্রতিদিন আমাদের কি পড়ার কথা ছিল, প্রতিদিন আমরা লাইভ করব, প্রতিদিন এভরিডে আমরা এই রাত 10টা থেকে 10টা 30 থেকে 11টা 30, হ্যাঁ, এই সময়টাতে আমি অ্যাভেলেবেল থাকি। সেই সময়টাতে আমরা অ্যাডমিশন টেস্টে যে 4টা সাবজেক্ট আছে, কি কি সাবজেক্ট আছে? বাংলা, জেনারেল নলেজ, ইংলিশ অ্যান্ড ম্যাথস। সো এই দুইটা হচ্ছে আমরা বিজনেস ফ্যাকাল্টির জন্য পড়বো, আর এই দুইটা হচ্ছে আমরা আর্টস ফ্যাকাল্টির জন্য পড়বো। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক্যালি মোটামুটি একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে যদি আমরা এইভাবে পড়ি। তো তোমরা যারা আমার ক্লাসের জন্য ইন্টারেস্টেড, তারা কাইন্ডলি এভরিডে এই সময়টাতে কি থাকবা, পেজে লাইভ থাকবা। ফেসবুক পেজ আমাদের সুভাষ সেতু যে পেজটা আছে, ওই পেজ থেকে লাইভ হবে, লাইভ থাকবা। এই রেকর্ডেড ক্লাসটা আবার পরের দিন ইউটিউব চ্যানেলে তোমরা পাওয়া যাবা, ইউটিউব চ্যানেলও তোমরা পাবা, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবা। এবং চাইলে ওয়েবসাইট থেকেও ফ্রি ক্লাস আছে যেখানে, সেইখান থেকেও তোমরা এই ক্লাসটা দেখে নিতে পারবা। তার মানে www.subhasuri.com ওই ওয়েবসাইট থেকেও তোমরা চাইলে ফ্রি ক্লাসটা দেখতে পারবা, ইউটিউব থেকে দেখতে পারবা, ফেসবুক পেজ থেকেও দেখতে পারবা। তো চলো আজকে আমরা বেসিক্যালি আজকে আমাদের খুবই ইন্টারেস্টিং 3টা টপিক, লেকচার 3। আজকে আমরা লেকচার 3 শেষ করতে পারবো কিনা জানি না, দিস ইজ সো বিগ। অ্যাভারেজ, তারপর হচ্ছে এজ, এবং তারপর হচ্ছে নাম্বারস। 3টা টপিক, এবং 3টা টপিকে বেসিক্যালি অনেক ম্যাথস আছে। আমরা জানি না কতগুলো ম্যাথস আমরা সলভ করতে পারবো, এবং এখানে বেশ কিছু বেসিকও আছে বোঝার মতো। সো উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অল দোজ থিংস প্রপারলি, সো দ্যাট এইখান থেকে আমরা জানি মিনিমাম মিনিমাম 6 থেকে 7 নাম্বার থাকবে, অথবা নাম্বারস থেকে 4 থেকে 5টা কনফার্ম, এইচ থেকে একটা, অ্যাভারেজ থেকে একটা, তাহলে কয়টা হয়? 2 আর 5 হলে 7টা মিনিমাম থাকবে, ম্যাক্সিমাম আরো বেশি থাকতে পারে। তার মানে আমরা এটা লেকচার 3 হবে। সো আমরা লেকচার 2 লিখে রাখছি, সরি। সো এই 3টা থেকে হবে। চলো আমরা প্রথমে অ্যাভারেজটা একটু শিখে আসি। অ্যাভারেজ আমরা কয়েকটা শর্টকাট ফর্মুলা শিখবো। তোমরা লেকচার শিটটা পেয়ে যাবা, লেকচার শিটের ওয়েবসাইটের ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটা আছে, ম্যাটেরিয়ালস ফোল্ডারে তোমরা লেকচার শিটটা পাবা। যারা আমাদের কোর্স এনরোল করছো তারা লেকচার শিটগুলো ফ্রি পাবা, যারা কোর্স এনরোল করো নাই তারা চাইলে ন্যূনতম কিছু অ্যামাউন্ট স্পেন্ড করে এই লেকচার শিটগুলো এনরোল করতে পারবা। সো সেখান থেকে তোমরা লেকচার শিটগুলো নিয়ে নিতে পারবা। ঠিক আছে, ওকে। আমরা চলো শুরু করি, আমরা একটু বেসিকটা হালকা জেনে আসি, তারপরে হচ্ছে আমরা কি বলে ম্যাথসে চলে যাব। হ্যাঁ, খুবই সিম্পল। অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে গড়, তাই না? আজকে আমরা গড় নিয়ে কথা বলবো। গড়টা দরকার হয় কেন? গড়টা দরকার হয় এই কারণে, আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিয়ে তারপর হচ্ছে আমরা শুরু করব। ম্যাথসে চলে যাব। বেসিক বেসিক নিয়ে খুব বেশি আলোচনা করব না, কারণ এগুলো নিয়ে ম্যাথস করতে করতে আমাদের সলভ করতে করতে বেসিক আলোচনা করা অনেক বেটার। ধরো আমি ধরো এখানে মিরপুর 11তে আসি, এখান থেকে মিরপুর 10-এ যাইতে চাই। তো এইখান থেকে যাওয়ার সময় আমি বাইকে যাচ্ছি ধরো। সো এইখান থেকে যাওয়ার সময় প্রথমে আমার রাস্তা অনেক স্মুথ ছিল,
আমার এভারেজ, আমার স্পিড ছিল 10 আমার বেগ ছিল 10 এমএস ইনভার্স 1। তারপরে জ্যাম লাগলো, আমার বেগ 0 হয়ে গেল। তারপরে কিছুটা বাড়লো, বেগ 5 এমএস ইনভার্স 1 হইলো। তারপর আরো বাড়লো, বেগ 20 এমএস ইনভার্স 1 হইলো। এই যে যে একটা অবস্থান, আমাকে কেউ যদি বলে আমি এই মিরপুর 11 থেকে মিরপুর 10-এ কত বেগে গেছি, আমি কি তাকে ভেঙে ভেঙে বলবো যে এইখান থেকে আমি এই 5 কিলো গেছি হচ্ছে বা 2 কিলো গেছি 10 এমএস ইনভার্স 1 বেগে। তারপর হচ্ছে কিছু সময় আমি থেমেছিলাম, তখন আমার বেগ 0 ছিল, কিছু সময় আমি আরো স্লো গেছি, এইভাবে বলবো? আমি তাকে অন অ্যান অ্যাভারেজ একটা বেগ বলবো যে আমি এইখান থেকে 10 নম্বরে 7 এমএস ইনভার্স 1 বেগে গেছি। এই 7 এমএস ইনভার্স 1 বেগটা হচ্ছে আমার গড় বেগ। আরো একটা এক্সাম্পল যদি দেই, খুবই সিম্পল এক্সাম্পল। ধরো বাংলাদেশের পপুলেশন আছে 19 কোটি, তাই না? 19 কোটি লোকের যদি আমি আয়ু বের করতে চাই, আয়ু অর্থাৎ কতদিন বাঁচে 19 কোটি লোক বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল কতদিন বাঁচে, তাহলে আমি কি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কতদিন বাঁচছে সেটা বলতে পারবো? সেটা বলা কি আদৌ আমার জন্য সমীচীন? তাহলে আমি কি বলবো? এভারেজে বলবো, গড়ে গড়ে তারা বাংলাদেশের মানুষ 71.23 বছর বা ইয়ার বাঁচে। এই যে যে আমি 71.23 একটা নাম্বার বললাম, এটা হচ্ছে অ্যাভারেজ। হিসাব করে দেখা গেছে 19 কোটি মানুষের মৃত্যু, যারা যারা মারা গেছে তাদের মৃত্যুর যেই বছরটা হিসাব করে দেখা গেছে অন অ্যান অ্যাভারেজে এত বছর মানুষ বাঁচে বাংলাদেশের মানুষ। সো আমরা অ্যাভারেজ নিয়ে, এই কারণে আমরা অ্যাভারেজটা শিখবো। এখন অ্যাভারেজটা বের করে কেন? এই অ্যাভারেজটা বের করে আমি যদি সামনে উপরে দুইটা লাইন দেখি, 2 3 4 5 6, এই যে কিছু নাম্বার লিখলাম, তাই না? এই যে যে নাম্বার লিখলাম, আমরা লিখবো যে সাম অফ দ্য নাম্বারস, সাম অফ দ্য নাম্বারস, এইটাকে আমরা ভাগ দেব কি টোটাল নাম্বার দ্বারা। তাহলে আমরা কি করলাম? সাম অফ দ্য নাম্বারস কে টোটাল নাম্বার দ্বারা যখন আমরা ভাগ করছি, তখনই আমরা এভারেজ বা গড়টা পেয়ে গেছি। তাহলে আমরা এভারেজ সমান সমান লিখতে পারি সাম অফ দ্য নাম্বারস বাই টোটাল নাম্বার, তাই না? সাম অফ দ্য নাম্বারস মানে হচ্ছে এই সবগুলা নাম্বারের যোগফলের সমষ্টি। সবগুলো নাম্বারের যোগফল কত? 3 2 5 5 5 10, 6 4 10 20, তাই না? সবগুলো নাম্বারের যোগফলের সমষ্টি হচ্ছে 20। টোটাল নাম্বার কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা ভাগ করলে পাচ্ছি 4। তার মানে এই যে এই নাম্বারগুলোর এভারেজ হচ্ছে 4। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো বের করে ফেললাম এভারেজ সমান সমান সাম অফ দ্য নাম্বারস বাই টোটাল নাম্বারস, তাই না? সাম অফ দ্য নাম্বারস বাই টোটাল নাম্বারস আমরা বের করে ফেললাম না? এখন আমাকে যদি বলে টোটাল নাম্বারটা আমাকে বের করতে বললে আমি কি করব? টোটাল নাম্বারটা বের করতে বললে সিম্পলি সাম অফ দ্য নাম্বারস কে আমি এভারেজ দ্বারা ভাগ করব। সাম অফ দ্য নাম্বারস কে এভারেজ দ্বারা ভাগ করলে আমি কি পেয়ে যাচ্ছি? টোটাল নাম্বার পেয়ে যাচ্ছি। আমাকে যদি বলে সাম অফ দ্য নাম্বারস বের করতে, তাহলে আমি কি করব? সাম অফ দ্য নাম্বার সমান সমান এভারেজ ইনটু টোটাল নাম্বার, এভারেজ ইনটু টোটাল নাম্বার দ্বারা গুণ করলে আমি সাম অফ দ্য নাম্বারস পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি হিসেব করি যে সাম অফ দ্য নাম্বারস যদি আমি পাই, আমার খুব ইম্পর্টেন্ট টোটালটা সমষ্টিটা বের করা, কারণ আমি ম্যাথসে যখন যাব তখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কেসে আমাকে এই সাম অফ দ্য নাম্বারসটা বের করে নিয়ে আসতে হইতাছে, বের করে তারপর হচ্ছে আমার বাকি ম্যাথসগুলো সলভ করতে হইতাছে বা এভারেজের হিসাব করা লাগতেছে। সো সরি, এই যে আমি, তার মানে আমি সাম অফ দ্য নাম্বারসও বের করতে পারতেছি, আমি সাম অফ দ্য নাম্বারসও বের করতে পারতেছি, এভারেজও বের করতে পারতেছি, টোটাল নাম্বারও বের করতে পারছি একটা ফর্মুলা দ্বারাই। মাইন্ড ইট। তার মানে এভারেজ যখন আমরা সলভ করব, আমরা কিন্তু দিস ফর্মুলা, আই রিপিট, দিস ইজ দ্য ফর্মুলা যেটা ইউ মাস্ট রিকল, ইউ মাস্ট মেমোরাইজ। অর্থাৎ তুমি বুঝছো তো, এরপরে তুমি এটা মাথার মধ্যে গাইতে রাখবে, কারণ এই ফর্মুলা দিয়েই দুনিয়ার যত এভারেজের ম্যাথস আছে সমাধান করতে হবে। সো দ্যাটস ওয়াই এই ফর্মুলা তোমার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এবার আসো আমরা কিছু শর্টকাট জিনিস শিখে নেই আর কি।
শর্ট টেকনিক, ঠিক আছে, শর্ট টেকনিক শিখে নিই। সেটাকে আমাকে যদি এরকম একটা অবস্থান হয়, এ হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে, আর বি হচ্ছে ধরো আমি একজনকে ভালোবাসি, তার বাড়ি, ঠিক আছে। এখন কি হচ্ছে, আমার তো আমার ভালোবাসার মানুষকে দেখতে মন চাইতেছে, তা এখন আমি করবোটা কি? আমি কি করলাম, ধরো এইখান থেকে আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে গেলাম একটা স্পিডে। কত স্পিডে গেছি? 20 ms/1 বেগে গেছি, ঠিক আছে, এটা ধরো v1। এবং দেখা করে আবার এই বন্ধুর পথ কত হেঁটে টেটে অনেক কষ্ট কষ্ট করে নদী টদী পার হয়ে গেছি আর কি, ধরো ধরো আবার দেখা করে আবার আমি বাসায় চলে আসছি গভীর রাতে, রাতের বেলা চলে আসতেছে, দিনের বেলা গেছি, রাতের বেলা চলে আসতে হয়েছে, ধরো আর কি এক্সাম্পল, কারণ অনেক দূর, অনেক দূর, এত দূরে যাওয়া আসা খুবই টাফ, তারপরে গেছি। এটা ধরো আমার 30 ms/1। তাহলে দেখো আমি আসার সময় খুব আর্লি আসছি, 30 ms/1 বেগে আমি আসছি, ঠিক আছে, এটা v2। আর এর টোটাল মোট দূরত্ব ধরো 100 কিলোমিটার, ঠিক আছে। তো এমন একটা অবস্থায় যদি আমাকে বলে এভারেজ বেগ বের করতে, আবারও বলতেছি আমি কোনো একটা জায়গায় গেছি, আবার আমার জায়গায় রিটার্ন করছি, এই ধরনের সিচুয়েশন হইলেই, অনলি এই ধরনের সিচুয়েশন হইলেই আমার ক্ষেত্রে এরকম একটা ফর্মুলা হবে, এভারেজ সমান সমান কি 2v1 ইন্টু v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। জাস্ট এই ফর্মুলা দিয়েই আমি গড় এভারেজটা বের করে ফেলতে পারবো, অর্থাৎ আমার বাসা থেকে তার বাসা, এই দুইজনের বাসার যে যাওয়া আসার যে এভারেজ, যাওয়া আসার যে স্পিডটা, গতিটা, সেটা আমরা বের করে ফেলতে পারবো দিস ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে। তার মানে আমরা আরো একটা ফর্মুলা শিখে গেলাম, শর্টকাট, রাইট। এইবার আমরা দেখি আরো যে একটা শর্টকাট আছে কিনা। ওকে, আমরা এভারেজ স্পিডটা পাইছি, ওকে, তারপর ওকে দিস ওয়ান, এইটা আমরা একটু দেখে নিই। এটা খুব ভালো একটা জিনিস, একটু বুঝি, হ্যাঁ, কি দেখ, কই দেখলাম, ধরো খুবই ভালো ভালো একটা এক্সাম্পল আমরা একটু দিব, ঠিক আছে। এইটা হচ্ছে ধরো আমি ক্লাস 9 বা 10 এ পড়ি, সেকশন এ। এইটা হচ্ছে সেকশন বি, নবম শ্রেণীর সেকশন এ এবং সেকশন বি। এইখানে কিছু স্টুডেন্ট আছে, ধরো এখানে কিছু স্টুডেন্ট আছে, তাদের বয়স, স্টুডেন্ট সংখ্যা ধরো 30 জন স্টুডেন্ট আছে এইখানে, এবং তাদের বয়সের গড় এভারেজ ধরো 15, এভারেজ এজ দেওয়া আছে ধরো 15। সেকশন বি এর স্টুডেন্ট আছে ধরো 40 জন, গড় এভারেজ দেওয়া আছে ধরো 20, ঠিক আছে। সো তাদের বয়সের গড় দেওয়া আছে 20, টোটাল স্টুডেন্ট সংখ্যা 40। সেম কেসেস, টোটাল স্টুডেন্ট সংখ্যা 30, তাদের বয়সের গড় বয়স হচ্ছে 15। টিচার একদিন কি করলো, তাদের মধ্যে ঝগড়া লাগছিল ধরো কোন একটা কারণে, সেকশন এ টু ভার্সেস সেকশন বি, ক্রিকেট খেলা হয়েছে বা ফুটবল খেলা হয়েছে, কোন একটা বিষয় হয়েছে, তারপর মারামারি হয়েছে, অনেক কিছু হয়েছে। টিচার চিন্তা করলো, ঠিক আছে তোরা আলাদা আলাদা মারামারি করবি কেন, তোদেরকে একটা রুমে নিয়ে আস, দেখি মারামারিতে কে জিতে। সো টিচার এই যে এ প্লাস বি কে এই রুমের মধ্যে নিয়ে আসছে, এই রুমের মধ্যে চলে আসছে, আসার পর বলছে নে এবার তোরা মারামারি কর। মারামারি করার পর টিচার জানতে চাইলো এইবার তাদের গড় এভারেজটা কত হইতে পারে, সবাই যখন মিলাই দিচ্ছি তখন তাদের গড় বয়সের এভারেজটা কেমন হইতে পারে। অর্থাৎ এখানে 30 + 40ও মিলে গেল, এবং এভারেজ তো তো সেম অবস্থায় হইল। তা আমাকে টোটালটার গড় এভারেজ চাওয়া হইলো। এই ধরনের কেসে আমরা ম্যাথস করতে গেলে ভেঙে ভেঙে করতে হয়তো বা সময় লাগবে, বা একটু একটু আর্লি, মানে একটু সময় লাগবে আর কি। কিন্তু আমরা এই ধরনের কেসে যেটা করতে পারি, এক্স প্লাস বিওয়াই বাই এ প্লাস বি, অর্থাৎ আমরা ওই যে এটাকে ধরলাম আমার স্টুডেন্ট সংখ্যা, আর বিটাকে, এক্সটাকে আর ওয়াইটাকে ধরলাম আমি এভারেজ বয়স, ঠিক আছে। এইবার আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে খুব সহজেই 10 সেকেন্ড or 20 সেকেন্ডস এর মধ্যে ম্যাথসটা সলভ করতে পারি। আমরা দেখবো ম্যাথস করার সময় দেখবো,
বাট আমি তোমাদেরকে আগেই জানাই রাখলাম আর কি। দিস ইজ দ্য, এই হচ্ছে আমাদের অ্যাভারেজের মোটামুটি বেসিক। এবার আমরা চলে যাই ম্যাথসে। এরপরে তোমরা লেকচার শিটটা দেখবা, এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে। ইউ জাস্ট ট্রাই টু সলভ দ্য ম্যাথস এন্ড রিড আউট দিস লেকচার শিট প্রপারলি। ওকে, চলে আসছি ম্যাথসে। সো ওই ম্যাচগুলো যাওয়ার আগে আমি প্রথম শুরু করব, আজকে বাংলাদেশের খেলা হইতেছে, সবাই খেলা দেখতেছে, আমার কিছু করার নাই, আমি দেখতে পারতেছি না জাস্ট বিকজ অফ ইউ গাইজ, এবং আমার আজকে এখানে ক্লাস নিতেই হবে। সো আই মিস দ্যাট, আমি এটা মিস করতেছি। সো তাহলে আমরা খেলা নিয়ে আগে একটা খেলা করি, ম্যাথস করি, ম্যাথস খেলার একটা ম্যাথস করে তারপর হচ্ছে আমরা বেসিক্যালি কোথায়, এই যে এইরকম টাইপের একটা ম্যাথস পরীক্ষায় আসবেই, লিখে রাখো আসবেই। ক্রিকেট টাইপের বা ইনিংস বা স্পোর্টস টাইপের একটা ম্যাথস পরীক্ষায় আসবেই, এমন কোনো পরীক্ষা নাই এভারেজে এইরকম টাইপের ম্যাথস আসে না, ইটস রেয়ার। সো চলো লেটস সলভ দিস ম্যাথস, চলো আমরা ম্যাথস সলভ করি। এখানে কি বলছে ভালো করে দেখো, হ্যাঁ ভালো করে দেখো, আমি ম্যাথসটা প্রপারলি সলভ করব। 13 নাম্বার ম্যাথস, এটা দিয়ে শুরু করতেছি। A batsman makes a score 80 runs in the 60th innings and increase average by 3. What is his average after 6th innings? তাহলে আমরা যেটা করি, প্রথমে তিনটা ভাগে ভাগ করে ফেলবো। এটা হচ্ছে আমার প্রথম পার্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট, আর এটা হচ্ছে আমার থার্ড পার্ট। তা প্রথম পার্টের ইনফরমেশন গুলো আমি গেট করে নিয়ে আসি। কি বলছে, ব্যাটসম্যান মেক্স আ স্কোর অফ 80 রানস অফ দ্য 6th ইনিংস, অর্থাৎ 16তম ইনিংসে একজন ব্যাটসম্যান 80 রান করছে। 16তম ইনিংসে একজন ব্যাটসম্যান কত রান করছে? 80 রান করছে। অ্যান্ড ইনক্রিজেস অ্যাভারেজ বাই 3, 80 রান করার ফলে তার অ্যাভারেজ 3 বাইরে গেছে। কত বাইরে গেছে? 3 বাইরে গেছে। হোয়াট ইজ হিজ অ্যাভারেজ আফটার 6th ইনিংস, অর্থাৎ 16তম ইনিংসের পরে তার অ্যাকচুয়ালি অ্যাভারেজটা কত হয়েছে, তাই না? তাহলে 16তম ইনিংসে ব্যাটসম্যান 80 রান করছে, 15তম ইনিংসে কত করছে আমরা তো জানি না। 16তম ইনিংসে অ্যাভারেজ বাইরে গেছে 3, 15তম ইনিংসে অ্যাভারেজ কত সেটা তো আমরা জানি না। তাহলে আমরা ধরতেছি 15তম ইনিংসে তার অ্যাভারেজ হচ্ছে এক্স। তাহলে 16তম ইনিংসে তার অ্যাভারেজ কত? 16তম ইনিংসে তার অ্যাভারেজ এক্স প্লাস 3, এটাই না? 15তম ইনিংসে যদি তার অ্যাভারেজ, কারণ 15তম ইনিংসের অ্যাভারেজ আমরা জানি না, কিন্তু 16তম ইনিংসের আমরা অ্যাভারেজ জানি যে 3 বাড়ছে। তাহলে আমরা যেটা জানি না সেটাকে সবসময় কি ধরি? এক্স ধরি। তাহলে আমরা ওইটাকে ধরলাম এক্স, 16তম ইনিংসকে আমরা 3 বাড়াই দিলাম এক্স প্লাস 3। তাহলে আমরা 2 ইনিংসের অ্যাভারেজটা পেয়ে গেছি। এবার আমার কি দরকার? সাম, অর্থাৎ সাম অফ দ্য নাম্বার, সাম অফ দ্য, ওই যে টোটালটা আমার জানতে হবে, সামটা জানতে হবে। অর্থাৎ 16তম ইনিংসে তার মোট রান কত ছিল এবং 15তম ইনিংসে তার মোট রান কত ছিল। তাহলে আমি যদি বলি অ্যাভারেজ সমান সমান এই যে হচ্ছে 15তম ইনিংস, টোটাল 15টা ইনিংস খেলছে, আর এটা হচ্ছে সাম অফ দ্য নাম্বারস, আর অ্যাভারেজটা কত ছিল? 15তম ইনিংসে এক্স ছিল। 15তম ইনিংসে অ্যাভারেজ কত ছিল? এক্স ছিল। তাহলে সাম অফ দ্য নাম্বারস কত হইতেছে? 15x, তাই না? তাহলে 15তম ইনিংসে টোটাল রান হচ্ছে 15x, তাই তো? তাহলে 16তম ইনিংসে টোটাল রান কত হবে? সেম, x প্লাস 3, এটা অ্যাভারেজ সমান সমান সাম অফ দ্য নাম্বারস বাই 16, টোটাল 16টা কি ইনিংস খেলছে সে টোটাল। তাহলে 16তম ইনিংসে তোমার কি হইতেছে? সাম অফ দ্য নাম্বারস কত হইতেছে? 16x প্লাস 3। তাহলে দেখো তো, আমরা প্রথমটার ইনফরমেশন গেট করে নিয়ে আসছি এবং সেকেন্ডটার ইনফরমেশনও গেট করে নিয়ে আসছি। দুইটার ইনফরমেশন আমাদের চলে আসছে হাতে। 15তম ইনিংসের টোটাল নাম্বার আছে, 16তম ইনিংসের টোটাল রান আছে, আর কি 15তম ইনিংসের টোটাল রান আছে, 16তম ইনিংসের টোটাল রান আছে আমার কাছে। এই ইনফরমেশনগুলো আমি গেট করে নিয়ে আসছি। সেকেন্ড বলছে আমাকে সেকেন্ড যেটা করতে হবে, ইনফরমেশন যখন চলে আসবে তখন আমাকে একটা ইকুয়েশন বিল্ড করতে হবে। আমার থার্ড বা ফোর্থ প্রসেস হচ্ছে টু ডেভেলপ দ্য ইকুয়েশন। সো ইকুয়েশন বিল্ড করার জন্য আমরা লিখলাম, এটা হচ্ছে 15তম ইনিংস, 15x। আচ্ছা আমরা এটা একটু এইখানে লিখি। এটা হচ্ছে 15x ইকুয়াল অফ ইকুয়াল কি
16তম ইনিংস এক্স প্লাস 3, তাই না? পেয়ে গেছি আমরা। এখন ইকুয়াল কি হয়েছে? অ্যাকচুয়ালি হয়তো নাই। কেন হয় নাই? কারণ আমরা 15তম ইনিংসের টোটাল রান, এটা হচ্ছে 16তম ইনিংসের টোটাল রান। তাহলে 15তম ইনিংসের টোটাল রান 16তম ইনিংসের সমান কখন হবে? যখন এই 80 যখন যোগ হবে, 80 যখন যোগ হবে, তখনই তো সে 16তম ইনিংসের টোটাল রানের সমান হয়ে যাবে। অর্থাৎ 15তম ইনিংসে 15x করছে, 80তম ইনিংসে যে কি সে আরো 80 রান করছে, সরি 16তম ইনিংসে যে সে আরো 80 রান করছে। 16তম ইনিংসে যখন সে 80 রান করলো, তার মানে 15তম ইনিংসের সাথে 80 যোগ করলে তো তার 16তম ইনিংসের রানের সমান হয়ে যাইতেছে, তাই না? তাই কিন্তু তাহলে আমি এইবার আমার ইকুয়েশন পারফেক্ট, ইকুয়েশন ডেভেলপ শেষ। এবার আমরা যেটা কাঙ্ক্ষিত নাম্বার এক্স কে খুঁজে বের করে নিয়ে আসি। তাহলে 15x প্লাস 80 সমান সমান 16x প্লাস 48, 3 × কত? 48। তাহলে 16x মাইনাস 15x সমান সমান 80 মাইনাস 48। তাহলে আমার x সমান সমান কত হচ্ছে? 32। তাহলে 15তম ইনিংসে তার এভারেজ ছিল কত? 32, 32। 15তম ইনিংসে তার এভারেজ কত ছিল? 32। তাহলে 16তম ইনিংসে তার এভারেজ কত? 32 প্লাস 3 সমান সমান কত? 35, 35। পাওয়া গেল। 16তম ইনিংসে তার এভারেজ কত? 32 প্লাস 3, 35, 35 পাওয়া গেছে? পাওয়া গেছে। আছে 35? আছে। তাহলে অ্যান্সার কত? আফটার 60th ইনিংস, 16তম ইনিংসের পর তার গড় এভারেজ হচ্ছে 35। এভারেজ কত? 35। কিভাবে ম্যাথটা সলভ করছি আমরা বুঝাইতে পারছি? একটু টাফ ছিল, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে, তাই আমাদেরকে একটু বুঝে সলভ করতে হবে। কিভাবে সলভ করলাম তোমরা মোটামুটি দেখছো। যদি প্রথমবার না বুঝে থাকো, রেকর্ডেড ক্লাসে থাকবে, পরে আবার দেখা চেষ্টা করবা, ঠিক আছে? এবার চলো আমরা উপরের দিকে চলে যাই। দিস ওয়ান ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথস। চলো এটা সলভ করি। কি বলছে 9 নাম্বার? 9 নাম্বার বলছে জন মার্কস ওয়ার রংলি এন্টার্ড অ্যাজ 83 ইনস্টিড অফ 63। তার মানে প্রথম পার্টে বলছে কি, জন একটা নাম্বার ভুলে 63 জায়গায় 83 লেখা ফেলছে। 63 জায়গায় কত? 83 লেখছে। If the average marks calculated for the whole class increased by half, the second part কি বলছে? সেকেন্ড পার্টে বলছে if the average marks calculated, যদি আমি average marksটা ক্যালকুলেটেড করি, যার কারণে পুরো ক্লাসের বাড়ছে কত? এভারেজ বেড়ে গেছে কত? হাফ, অর্ধেক বেড়ে গেছে, মানে হাফ বেড়ে গেছে। দেন ফাইন্ড দ্য নাম্বারস অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে কি পরিমাণ স্টুডেন্টস আছে সেটা বের করতে বলছে। দেখো দিস ইজ ভেরি ট্রিকি। ম্যাথসে দেখে মনে হচ্ছে কি বললো ডললো এসে, কিন্তু বোঝার চেষ্টা করো। আমি প্রথম পার্টে ইনফরমেশন নিয়ে আসি। 63 জায়গায় লিখছে কত? 83। তাহলে বেশি লিখছে কত? 83 মাইনাস 63 সমান সমান কত? 20। এই 20 এসে বেশি লিখছে না? বেশি লিখছে কত? 20। এই 20 বেশি লিখছে। পরের পার্টে কি বলছে? এই 20 বেশি লেখার কারণে তাদের এভারেজটা বাইরে গেছে কত? The average marks calculated কত? whole class increased by half. এভারেজ কত? হাফ বেড়ে গেছে না? হাফ বেড়ে গেছে না? তার মানে সেকেন্ড পার্ট থেকে ইনফরমেশন নিয়ে আসছি, ফার্স্ট পার্ট থেকে ইনফরমেশন নিয়ে আসছি। এবার আমার ইকুয়েশনটা বের করতে হবে। দেখো তো এই এভারেজ হাফটা বাড়ছে কিসের উপরে বেস করে? টোটাল নাম্বারের উপরে বেস করে। মোটের উপরে হাফ বাড়ছে না? তার মানে আমি মোটটা ধরলাম এক্স এর উপরে হাফ বাড়ছে, বাড়ার কারণে টোটাল 20 বেড়ে গেছে, তাই না? ব্যাপারটা আবার বুঝো। ব্যাপারটা হচ্ছে আমার টোটাল নাম্বার এক্স এর উপরে বাড়ছে কত? হাফ বাড়ার কারণে আমার টোটাল 20 হয়ে গেছে। কারণ এই 20টা হয়েছে কেমনে? এক্স এর টোটালের হাফ বাড়ার কারণেই তো 20 হয়েছে। আমি রংলি তো 20 নাম্বারই বেশি লিখছি। সিম্পল। রাইট নাও এক্স এর মান কত? 40। 20 দুগুণে 40। তার মানে কি স্টুডেন্ট সংখ্যা কত? 40। অর্থাৎ টোটাল যে স্টুডেন্ট ছিল তার হাফ এভারেজ বাড়ছে, যেই কারণে আমার মোট 20 বাড়ছে। অর্থাৎ যেটা আমি ভুলে ইনসার্ট করছি এর, তাহলেই আমি কি টোটাল এক্স এর মানটা সহজে পেয়ে যেতেছি 40। কত সেকেন্ড লাগবে সমাধান করতে? সর্বোচ্চ 20 সেকেন্ড লাগবে যদি আমরা পেরে থাকি। ক্লিয়ার? সো আমরা এই ম্যাথসটাও মোটামুটি
সলভ করে ফেললাম। পরে চলো আমরা কোন ম্যাথটা যেন করাইতে চাইছিলাম। আচ্ছা, এই যে এই ম্যাথটার একটা শর্টকাট ফর্মুলা লিখছিলাম না? কি লিখছিলাম দেখো, শর্টকাট ফর্মুলা লিখছিলাম ওই যে x প্লাস বিওয়াই বাই a প্লাস বি টোটাল অ্যাভারেজ, সেটা সেই ম্যাথসটাই। দেখো কি বলছে, there are two batches a and b of ক্লাসের দুইটা ব্যাচ আছে a and b, a consist of 36 students and batch b consist of 44 students। তাহলে আমার প্রথম পার্টে কি বলছে, প্রথম পার্টে বলছে a তে আছে কত, a তে আছে 36 স্টুডেন্ট, b তে আছে কত, b তে আছে 44 স্টুডেন্ট, রাইট? ফাইন্ড দ্য এভারেজ ওয়েট অফ হোল ক্লাস, তার মানে হোল ক্লাসের এভারেজ ওয়েটটা বের করতে বলছে, যেটা আমার থার্ড পার্ট। সেকেন্ড পার্টে বলছে ইফ এভারেজ ওয়েট ব্যাচ এ এর এভারেজ ওয়েট হচ্ছে 40 কেজি আর ব্যাচ বি এর এভারেজ হচ্ছে 35 কেজি, তাই না? এটাই বলছে না? তাহলে এইটাকে আমরা জানি এক্স, এইটা হচ্ছে কি আমার ওয়াই, আর এইটা কি এ এবং বি। তাহলে আমাকে বলছে টোটাল হোল ক্লাসের এভারেজটা বের করতে বলছে। তো হোল ক্লাসের এভারেজ বের করবো কেমনে? এভারেজ সমান সমান এক্স প্লাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই বাই এ প্লাস বি। এই ফর্মুলা দিলে আমার কি এটা ভাঙা ভাঙা করা যাবে, বাট এই ফর্মুলাতে আমরা সহজেই বের করে ফেলতে পারি। এ এর মান কত 36, এক্স এর মান কত 40, প্লাস বি এর মান কত 44, ওয়াই মান কত 35। তাহলে এ কত 36 প্লাস 44, এটা হিসাব করো, হিসাব করলে অ্যান্সার চলে আসবে। দিস ইজ ভেরি সিম্পল। এই সিম্পলও তুমি ম্যাথস সলভ করতে পারো। যদি কোনো কিছু না বুঝে থাকো কমেন্টে করবা, এটা আবার দেখবা। আমাদের ওই যে এইটা ডিসকাশন গ্রুপ আছে, সেখানে প্রশ্নগুলো লিখবা বা বলবা, আমি তো সেখানে আছি, তোমাদেরকে সেখানে সমাধান করে দেওয়া হবে। ওকে, এরপরে আমরা পরের ম্যাথসটা দেখি। পরে কোন ম্যাথসটা সলভ করব? বাকিগুলা সোজা আছে, এগুলা করতে পারবা। কোনটা পারবা না? এটা মনে একটা ট্রিকি আছে। চলো 7 নাম্বারটা সমাধান করে আমরা এই যে চলে যাবো আর কি, বাকিগুলা করতে পারবা আর কি। যেগুলো একটু ট্রিকি সেটা সমাধান করে দিচ্ছি। বলছে দ্য অ্যাভারেজ এজ অফ ক্লাস অফ 29 স্টুডেন্টস ইজ 20 ইয়ার্স। অর্থাৎ একটা ক্লাসের অ্যাভারেজ এইজ 29 জন স্টুডেন্টের অ্যাভারেজ এইজ আছে কত 20 বছর। তাহলে প্রথম ইসের ইনফরমেশন গুলা নিয়ে আসো, কালেক্ট করে নিয়ে আসো। তো টোটাল স্টুডেন্ট আছে কত 29 জন, আর তাদের অ্যাভারেজ এইজ কত 20 বছর, তাই না? ইফ দ্য এজ অফ দ্য টিচার ইজ ইনক্লুডেড, অর্থাৎ টিচারের যে বয়স সেটা কি হয়েছে ইনক্লুড হয়েছে, অর্থাৎ সংখ্যা কিন্তু এবার 29-এর জায়গায় 30 হয়ে গেছে। সেকেন্ড পার্টে আমার টোটাল জনসংখ্যা লোকবল হয়ে গেছে কত, টোটাল ম্যান হয়ে গেছে কত 29 প্লাস 1 সমান সমান 30। এইটা হওয়ার কারণে কি হয়েছে, দেন দ্য এভারেজ ইনক্রিজ বাই 3 মান্থ। ফাইন্ড দ্য এজ অফ টিচার, টিচারের এজ বের করতে বলছে। এখন এই কারণে আমাদের এভারেজ বেড়ে গেছে কত 3 মাস বেড়ে গেছে। তার মানে 20 বছরের সাথে আমার 3 মাস যোগ করলে আমার কত হয় 12, 3 1/4 ইন্টু প্লাস 1/4, এটুক বাড়ছে না? তাহলে আমি কি করতে পারি 4 20 কত 80 প্লাস 1 81/4। তাহলে আমার এভারেজ কত বাড়ছে 81/4 বাড়ছে। টোটাল কত 30 জনের। তাহলে আমার প্রথম কাজ কি করতে হবে এইবার হচ্ছে আমি এই যে দুইটার ইনফরমেশন নিয়ে আসছি। ফাইন্ড দ্য এজ অফ টিচার, টিচারের বয়স বের করতে বলছে, তাই না? তাহলে দেখো আমি প্রথমে কি করব, টোটাল প্রথমে তাদের টোটাল কত ছিল, অর্থাৎ টোটাল বয়স কত ছিল সেটা বের করব। টোটাল এজ ছিল হচ্ছে মানে সাম অফ দ্য এজ ছিল কত, সেটা কি এভারেজ 20 ইন্টু 29।
এটা ছিল তাদের প্রথম 29 জনের। এবার 30 জনের ক্ষেত্রে কত, 30 ইন্টু 81/4। তাহলে এটা যখন আমরা গুণ করব, এইটা থেকে এই 30 ইন্টু 81/4 মাইনাস 20 ইন্টু 29 করলে যেটা থাকবে সেটাই টিচারের বয়স। সেটা কি টিচারের বয়স না? দেখো আমাদের প্রথমে আমরা কি করছি, আমরা প্রথমে হচ্ছে সাম অফ দ্য অ্যাভারেজ 29 জনের টোটাল বয়সটা বের করছি। এবার আমরা 30 জনের টোটাল বয়সটা বের করছি। এর তো হইছে আমাদের এই টিচারই, তাই না? তাহলে আমরা কি করছি, 29 জনের টোটাল বয়স থেকে 30 জনের টোটাল বয়স থেকে 29 জনের টোটাল বয়স বাদ দিয়ে দিছি। তাহলে একজনের বয়সটা থাকবে, সেটা কার বয়স? টিচারের বয়স। এটা তোমরা সমাধান করবে, অ্যান্সার পেয়ে যাবে। সো আমরা মোটামুটি এভারেজের যে ম্যাথস গুলো সলভ করলাম, দিস ইজ এনাফ। বাকি যে ম্যাথস গুলো আছে তোমরা এগুলা সলভ করবা এবং না পারলে আমাকে দুই একটা, বেশি না দুই একটা আছে, এগুলা খুবই সোজা, বাকিগুলো তোমরা অবশ্যই পারবা, না পারার কোনো কারণ নাই। এরপরে বই থেকে এগুলো সব দুই একটা বাকি আছে, সেগুলো সলভ করা, বই থেকে সলভ করতে থাকবা। যেটা পারবা না সেটা গ্রুপে দিতে থাকবা, আমি সলভ করে দিতে থাকবো, ঠিক আছে? আসো এইজ নিয়ে এবার কথা বলি। এইজ শেখার আগে আমি একটা ডায়াগ্রাম দিব, ডায়াগ্রামটা খুব ভালোভাবে বুঝতে হবে। ডায়াগ্রামটা যদি তুমি বুঝো তাহলে এইজ তোমার জন্য পানি। তো চলো আমরা এই ডায়াগ্রামটা বুঝি। বয়সটা আসলে হিসাব করা হয় কিভাবে? বয়সটা আসলে হিসাব করা হয় হচ্ছে ফিউচার, বর্তমান, অতীত, তাই না? অর্থাৎ বয়স কি হয়, সময়ের সাথে সাথে বয়সের একটা হিসাব হয়, কানেকশন হয়। আর টাইমকে আমরা কিভাবে ক্যালকুলেশন করি? টাইমকে আমরা বেসিক্যালি ক্যালকুলেশন করি হচ্ছে এই যে সময়ের সাথে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে আমার বয়স ছিল 10 বছর, বর্তমানে আমার বয়স 20 বছর, ভবিষ্যতে আমার বয়স হবে 30 বছর 10 বছর পরে। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই জিনিসটা খুব ভালো করে বুঝলে এই যে ম্যাথস, যে কোনো ম্যাথস সলভ করতে পারবা। তাহলে এটাকে আমরা ধরলাম পাস্ট, এটাকে আমরা ধরলাম প্রেজেন্ট, এটাকে আমরা ধরলাম ফিউচার, ঠিক আছে? তাহলে আমরা যদি এই পাস্ট থেকে প্রেজেন্টে যাইতে চাই, বললাম অতীতে একজনের বয়স ছিল 10 বছর, তাহলে বর্তমানে তার বয়স কত? 10 বছর পরে তার বর্তমান বয়স কত? তাহলে আমরা অতীত থেকে এইখানে যাইতে চাইলে, প্রেজেন্টে যাইতে চাইলে কি হবে? অতীতের সাথে সেই নাম্বারটা, সেই বয়সটা যোগ হবে। প্রেজেন্ট থেকে ফিউচারে যাইতে চাইলে সেম, সেটা যোগ হবে। আবার ফিউচার থেকে যদি আমি প্রেজেন্টে আসি তাহলে সেটা কি মাইনাস হবে। প্রেজেন্ট থেকে যদি আমি পাস্টে যাই মাইনাস হবে। তার মানে আমাকে সব সময় ম্যাথ করার সময় আমাকে ইকুয়েশন বিল করতে হবে। ইকুয়েশনটা সব সময় আমরা জানি সমীকরণের এই পাশ আর এই পাশ ইজ অলওয়েজ ইকুয়াল, রাইট হ্যান্ড সাইড এন্ড লেফট হ্যান্ড সাইড ইজ অলওয়েজ ইকুয়াল, অলওয়েজ ইকুয়াল। The right hand side and left hand side is always equal. That means এই সাইডটা এন্ড এই সাইডটা সব সময় সমান হইতে হবে। এই সাইডটা যদি ভবিষ্যৎ হয়ে থাকে তাহলে লেফট হ্যান্ড সাইড অবশ্যই ভবিষ্যৎ হইতে হবে। রাইট হ্যান্ড সাইড যদি প্রেজেন্ট হয়ে থাকে লেফট হ্যান্ড সাইড অবশ্যই প্রেজেন্ট হইতে হবে। তার মানে আমাকে ইকুয়েশনে সবকিছু প্রেজেন্টে নিয়ে আসতে হবে। ফিউচারে কোনো কিছু থাকলে সেটাকে প্রেজেন্টে নিয়ে আসতে হবে, প্রেজেন্ট পাস্টের কিছু থাকলে সেটাকে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। প্রেজেন্টে এনে এই প্রেজেন্ট আর এই প্রেজেন্টকে ইকুয়াল করে ফেলতে হবে। ইকুয়াল করলে আমার কি বাকি অংশ বের করা একদম সোজা। তাহলে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কি? পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। এই পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার যদি আমি মাথায় রাখতে পারি, আমার পক্ষে খুব সহজেই এই ম্যাথ সমাধান করা সম্ভব। ওকে, আচ্ছা এইবার আমরা চলো ম্যাথসে যাই। ম্যাথসে গেলে আমাদের জন্য আরেকটু ইজিয়ার হয়ে যাবে যে আসলে কিভাবে ম্যাথসটা আমরা সলভ করতেছি। ধরো একটা ম্যাথস এখান থেকে আমরা নেই, কাকে নিব? 3 নাম্বার নেব, ওই দুইটা পারবা সোজা। 3 নাম্বার ম্যাথস নেই। 3 নাম্বার ম্যাথসে কি বলছে? 3 নাম্বার ম্যাথসে কি বলছে? এইগুলো আমরা বারবার রিভিশন দিতে থাকবো, সামনে আমরা হয়তো আরো করবো। আমাদের হয়তো 10টা লেকচার শিট সামনের মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সো প্রতিদিনই একটা করে লেকচার শিট শেষ হইলে আমাদের 10টা ক্লাস খুব সম্ভবত 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলবো। তারপর আবার এগুলো রিভিশন দিতে থাকবো, ঠিক আছে? সো দেখো
এই উইকে আমি ম্যাথসের আরো একটা ক্লাস দেবো, সমস্যা নেই। দেখো 1 ইয়ার অ্যাগো, আমি খুব ভালো করে পড়বো এবং এটাকে কিভাবে ক্যালকুলেশন করতেছি খুব ভালো করে মাথায় রাখবা, তাহলে এটা সমাধান করা অনেক ইজিয়ার হয়ে যাবে। এই যে প্রসেস, ইউ জাস্ট ট্রাই টু ফলো দ্য প্রসেস হাউ উই ডু দ্য ম্যাথস। সো সেইটা খুব ইম্পর্টেন্ট। 1 year ago, 1 year ago, the ratio of Harry and Peter's age was 5:6 respectively. After 4 years, the ratio becomes 6:7. How old is Peter? তার মানে আমি প্রথম পার্টের ইনফরমেশন আগে গেট করে নিয়ে আসি। বলছে 1 year ago, অতীতে চলে যেতে বলছে আমার। তো অতীতে চলে গেলাম 1 বছর আগে। 1 বছর আগে হ্যারি এবং পিটারের বয়সের রেশিও ছিল 5:6 রেসপেক্টিভলি। তাহলে আমরা অতীতে চলে গেছি, অতীতে, এটা পাস্টের ঘটনা। পাস্টে কি হয়েছে? পাস্টে হচ্ছে হ্যারি এবং পিটারের বয়স কত ছিল? 5x এবং 6x। এটা ছিল পাস্টে, অতীতে। অতীতে হ্যারি এবং পিটারের বয়স ছিল 5x এবং 6x। এটা 1 বছর আগে ছিল কিন্তু। তাহলে আমরা যদি এই পিটারের বয়স বর্তমানে আনতে চাই, পিটারের বয়স যদি প্রেজেন্টে আনতে চাই, তাহলে আমরা কি করব? এই 1টা যোগ করে দেব, 5x প্লাস 1, 6x প্লাস 1। তাহলে পিটার এবং হ্যারির বর্তমান বয়স হচ্ছে 5x প্লাস 1 and 6x প্লাস 1, কারণ 1 বছর আগে তাদের বয়স ছিল 5:6। তার মানে আমরা ধরে নিয়েছি 5x এবং 6x। এক্সটা কি? এক্সটা হচ্ছে HCF, যেটা আমরা বের করব, খুঁজতেছি। এবার আসো, বলছে আফটার 4 years the ratio becomes 6:7. 4 বছর পর আমরা প্রথম পার্টের ইনফরমেশন গেট করে নিয়ে আসছি এবং সেকেন্ড পার্টের ইনফরমেশন আনবো। সেকেন্ড পার্ট বলছে আফটার 4 years, 4 বছর পরে the ratio becomes 6:7। অর্থাৎ এইটা হচ্ছে বর্তমান। এই বর্তমান থেকে এবার আমরা ফিউচারে চলে যাব। ফিউচারে যদি চলে যাই, তাহলে আমাদের কি হবে? 5x প্লাস 1 প্লাস 4, 4 বছর পর আবার 6x প্লাস 1 প্লাস 4। তার মানে 4 বছর পর তাদের বয়স হচ্ছে এইটা, তাদের বয়স হচ্ছে কোনটা? এইটা। তার মানে ফিউচারে চলে গেছি আমি। মানে ফিউচারে যাওয়ার ফলে তাদের রেশিওটা কত হবে? তাহলে আমাকে বলছে এই 5x প্লাস 1 প্লাস 4, 6x প্লাস 1 প্লাস 4 যদি হয়, তাহলে তাদের রেশিও বিকাম 6/7 হবে, 6:7। অর্থাৎ এইটাকে আমি এভাবে লিখতে পারি। তারপরে এই কথাটাই বলছে যে 4 বছর পর তাদের বয়স সে রেশিও 6:7 হবে। দিস ইজ কুল। তার মানে আমরা ইকুয়েশন বিল্ড করে ফেলছি। এবার আমাদের কি সমাধানের পালা। সমাধানটা আমরা কেমনে করব? সমাধানটা হচ্ছে এই যে 5x প্লাস 5, 6x প্লাস 5 সমান সমান 6/7, 5 7 35, x প্লাস 5 7 35 এবং 6 6 36, x প্লাস 5 6 30। তাহলে এটাতে x চলে যাবে, সমান সমান 5। 5 হলে কত হচ্ছে? x এর মান কত? 5। হাউ ওল্ড ইজ পিটার? মানে পিটারের বর্তমান বয়সটা চাইছে। পিটার কোনটা? এইটা। তাহলে পিটারের বর্তমান বয়স কত ছিল? পিটারের বর্তমান বয়স ছিল 6x প্লাস 1, মনে আছে? পিটারের বর্তমান ছিল 6x প্লাস 1। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি। 6 × 5 প্লাস 1, 5 6 30 প্লাস 1 সমান সমান 31। তাহলে 31 বছর হচ্ছে পিটারের বর্তমান বয়স। তাহলে দেখো, আমরা অতীতে ছিলাম, অতীত থেকে বর্তমানে আসছি, বর্তমান থেকে ফিউচারে গেছি, ফিউচারে গিয়ে আমরা ইকুয়েশন বিল করছি, ইকুয়েশন বিল করে আমরা এক্স এর ভ্যালুটা নিয়ে আসছি, যেটা আমরা ওইখানে বসাই দিছি, অ্যান্সার পেয়ে গেছি। এই যে 31 হচ্ছে অ্যান্সার। পাইছি? পেয়ে গেছি। সো এইবার আমরা আরো একটা ম্যাথ সলভ করি। এজ অফ মাদার 10 years ago আছে। আচ্ছা চলো এবার আমরা 4 নাম্বারটা সলভ করি। 4 নাম্বারটা বলছে এজ অফ মাদার 10 years ago was 3 times the age of her son। অর্থাৎ মায়ের 10 বছর আগে মায়ের বয়স ছিল তার পুত্রের বয়সের 3 গুণ। 10 বছর আগে, 10 বছর আগে মায়ের বয়স ছিল তার পুত্রের বয়সের 3 গুণ। আফটার 10 years, 10 বছর পর মাদার্স এজ উইল বি টুয়াইস অফ হিজ সন। 10 বছর পরে তার মায়ের বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ, তাদের বর্তমান বয়স বের করো।
তো ম্যাথসের 3টা পার্ট নিয়ে আসছি। উই অলওয়েজ ফাইন্ড দ্য 3 পার্টস ফার্স্ট। প্রথম পার্টে ইনফরমেশন গেট করি। প্রথম পার্ট কি বলছে? প্রথম পার্ট বলছে এজ অফ মাদার 10 years ago was 3 times of his son। তাহলে ধরলাম অতীতে, পাস্টের ঘটনা আগে ধরি। পাস্টে কি ছিল? পুত্রের বয়স সে 3 গুণ ছিল মায়ের বয়স। তাহলে পুত্রের বয়স ধরলাম x, মায়ের বয়স ধরলাম 3x। এটা হচ্ছে অতীতে। অতীতে পুত্রের বয়স ছিল x, মায়ের বয়স ছিল 3x। 10 বছর আগে হচ্ছে এই বয়সটা, 10 বছর আগে। তাহলে বর্তমান বয়স কত? বর্তমান বয়সে চলে আসো, প্রেজেন্ট বয়স, প্রেজেন্ট এজ কত হবে? x প্লাস 10 এবং 3x প্লাস 10, তাই না? এটা হচ্ছে তাদের বর্তমান বয়স, x প্লাস 10 and 3x প্লাস 10 বর্তমান বয়স। বর্তমান বয়স আমরা পেয়ে গেছি। এইবার বলছে আফটার 10 years, ফিউচারে চলে যেতে হবে, ফিউচারে এই যে চলে যেতে হবে 10 বছর পরে, তার মানে আরো 10 বছর পরে। তাহলে ফিউচারে যদি যাই, x প্লাস 10 প্লাস 10, 3x প্লাস 10 প্লাস 10, ফিউচারে চলে গেছি। আরো 10 বছর পরে পুত্রের বয়স হবে মায়ের বয়সের দ্বিগুণ, সরি মায়ের বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ। এখন আমাদের একটা কাহিনী করতে হবে। এটা তো পুত্রের বয়স, এটা মায়ের বয়স। আমরা সেকেন্ড পার্ট থেকে ইনফরমেশন নিয়ে আসছি, এখন আমাকে ইকুয়েশন বিল্ড করতে হবে, সমীকরণ বানাইতে হবে। এখন সমীকরণ বানানোর জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে যদি ইকুয়াল দেই, এখন দেখো ইকুয়াল কি হয়েছে, বলছে মায়ের বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। এখন এটা তো মায়ের বয়স, এটা পুত্রের বয়স, হিসাব মতে দুইটা কি এখানে গুণ হওয়ার কথা না? কিন্তু 2 আমরা গুণ করতেছি কোথায়? এইখানে। ইকুয়েশনের কারণে 2 এখানে গুণ করতেছি। কেন করতেছি একটু বুঝে নাও। সেটা হচ্ছে, দেখো মায়ের বয়স 30, পুত্রের বয়স কত? 15, তাই না? তাহলে পুত্রের বয়স যদি 15 হয়, মায়ের বয়স দ্বিগুণ 30, তাই না? কিন্তু আমি যখন সমান করছি তখন পুত্রের বয়স আর মায়ের বয়স কি সমান হয়েছে? হয় নাই। যেই কারণে ওই দুইটা যে দ্বিগুণ, দুইটা আমার পুত্রের বয়সের সাথে গুণ করতে হয়েছে। দুইটা পুত্রের বয়সের সাথে গুণ করলে এবার কি হয়ে যেতেছে? 30 সমান সমান 30। কারণ আমি ইকুয়েশন বিল করছি, আমার এক্স এর ভ্যালুটা দরকার। কি দরকার? আমার এক্স এর ভ্যালু দরকার। এক্স এর ভ্যালু যদি আমার দরকার হয়, তাহলে আমি কি করব? আমি অ্যাজ ইউজুয়াল যে কাজটা করছি, যেহেতু বলছি আমি মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ, তা পুত্রের বয়স যদি 15 হয়, মায়ের বয়স 30, অ্যাজ ইউজুয়াল। কিন্তু যখনই আমি এটা ইকুয়াল করতেছি, তার মানে দুইটা আমার এখানে গুণ করে দিতে হবে, তাহলে আমার সমান হয়ে যেতেছে। সিমিলার কেসেস, এটা যদি মায়ের বয়স হয়, এটা যদি পুত্রের বয়স হয়, তার মানে এই বয়সের দ্বিগুণ হচ্ছে এইটা, তাই তো? এখন আমার ইকুয়াল করলে পুত্রের বয়সের সামনে দ্বিগুণ করে দিতে হবে, তাহলেই পুত্রের বয়স আর মায়ের বয়স সমান হয়ে যাবে। সমান করছি এই কারণে আমার এক্স এর ভ্যালুটা দরকার। আমি ইকুয়েশন বিল্ড হয়ে গেছে, এবার আমি সিম্পলি এক্স এর ভ্যালু নিয়ে আসবো, এক্স প্লাস 20 এবং 5x প্লাস 20। এবার কি করব? 2x প্লাস 40 সমান সমান 5x প্লাস 20। তাহলে আমার আসতেছে কত? আমার আসতেছে x সমান সমান 20 আসতেছে। তার মানে আমি x এর ভ্যালু 20 পেয়ে গেছি। কিন্তু x এর ভ্যালু যদি আমি 20 পেয়ে থাকি, এখন বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ, তাদের বর্তমান এজের রেশিও বের করতে বলছে। বর্তমান এজ কি ছিল? পুত্রেরটা ছিল x প্লাস 10 আর মায়েরটা কত ছিল? 3x প্লাস 10। এটা ছিল না? এটাই ছিল মায়ের এবং পুত্রের বর্তমান বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? 20 প্লাস 10, মায়েরটা হচ্ছে 3 ইন্টু 20 প্লাস 10। তাহলে পুত্রেরটা কত? 30 ইস্টু মায়েরটা কত? 360 এবং 70। তাহলে আমার পুত্র ইস্টু মায়ের রেশিও কত? 3:7 আছে। এই যে 7:3, অর্থাৎ মায়ের এবং পুত্রের, মা আগে, মায়ের এবং পুত্রের বয়সের রেশিও হচ্ছে 7:3। পাওয়া গেছে? পাওয়া গেছে। দিস ইজ ভেরি সিম্পল। এই ধরনের প্রসেস অ্যাপ্লাই করলে আমরা ম্যাথ খুব সহজেই সমাধান করতে পারবো। চলো চলো আরেকটু টাফ ম্যাথস করি। সিমিলার ক্যাটাগরি ম্যাথস হয়ে যায়, যে এটা সিমিলার ক্যাটাগরি। সিমিলার ক্যাটাগরি আছে। তারপর আমরা চলো এটা করি, 7 নাম্বারটা করি।
7 নম্বরে কি বলছে? 7 নম্বরে বলছে, আচ্ছা চলো আমরা একটু দেখি। সাত নম্বরে বলছে যে okay. 5 years ago, sister's age was 5 times the age of her brother, and the sum of the present ages of sisters and brothers is 34 years. What will be the age of the brothers after 6 years? তার মানে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে 5 years ago sister's age was 5 times the age of her brother. So same কাজ অতীত, past। অতীতে কি ছিল? 5 বছর আগে বোনের বয়স ছিল কিন্তু ভাইয়ের বয়সের 5 গুণ। কত বছর আগে? 5 বছর আগে। তাহলে করো, 5 বছর আগে ভাইয়ের বয়স কি? সিস্টার্স ইজ 5 টাইমস। ভাইয়ের বয়স যদি x হয়, সিস্টার্স কত? 5x। 5 ইয়ার্স অ্যাগো, 5 বছর আগে। তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে? প্রেজেন্টে তাদের বয়স হবে হচ্ছে x প্লাস 5 and 5x প্লাস 5। তাহলে এটা বর্তমান বয়স তাদের। বলছে the sum of the present age of sisters and brother is 34। অর্থাৎ এই বর্তমান বয়স, ব্রাদার এবং সিস্টার্স এর বর্তমান বয়সের যোগফল হচ্ছে 34 বছর। কত? 34 বছর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট এই কথাটাই বলছে। তাহলে যোগ করে দাও, x প্লাস 5 প্লাস 5x প্লাস 5 সমান সমান কত? 34। তার বলছে হোয়াট উইল বি দ্য এজ অফ আওয়ার ব্রাদার আফটার 6 ইয়ার। 6 বছর পরে তার বয়স, ভাইয়ের বয়স কত হবে? এখান থেকে তাহলে x এর মান বের করো। 6x প্লাস 10 সমান সমান 34। তাহলে 6x সমান সমান 34 থেকে 10 বাদ দিলে 24। x এর মান কত হয়? 4 6 24 4। তো x এর ভ্যালু আমরা 4 পেয়ে গেছি। x এর ভ্যালু যদি 4 পেয়ে থাকি তাহলে কার কথা? হোয়াট উইল বি দ্য এজ অফ আওয়ার ব্রাদার। ব্রাদারের বর্তমান বয়স কত ছিল? x প্লাস 5। তার মানে 5 প্লাস 4 সমান সমান 9। 6 বছর পরে তার বয়স কত হবে? 9 প্লাস 6 কত? 15। তার মানে 6 বছর পর তার বয়স কত হইতেছে? 15 হইতেছে। আফটার 6 ইয়ার্স তার বয়স হইতেছে 15। তাহলে কত? 9 প্লাস 6 15। ওকে, এইবার আমরা আর, আচ্ছা নাম্বারস এর এইজের ম্যাথস আর নাই, আর দুই একটা সমাধান করি। এটা মনে অনেক বড় ম্যাথস, চলো এটা সমাধান করি। 6 নাম্বারটা জানি না, 6 নাম্বারটা কি অবস্থা আছে দেখি। The ratio of Rohan says 4 years ago and the Rahul says after 4 years is 1:1. If at present the ratio of their ages is 5:3, then find the ratio between Rohan's age 4 years hence and Rahul's age 4 years ago. ভালোই, ম্যাথসটা ভালো। চলো প্রথম পার্ট পড়ে এটার ইনফরমেশন আগে গেট করি। পার্ট একটা একটা করে সমাধান করব, তারপরে একসাথে সবগুলো নিতে গেলে মাথা ঝামেলা হয়ে যাবে। তাই বলছে the ratio of Rohan's age 4 years ago and Rahul's age after 4 years 1:1। ঠিক আছে, তাহলে হিসাবটা করো, দেখো বুঝো কিন্তু। 4 বছর আগে রোহানের বয়স আর রাহুলের 4 বছর পরের বয়সের অনুপাত হচ্ছে 1:1। এই কথাটাই বলছে। তাহলে আমরা রোহানের 4 বছরের আগে ধরলাম x, ঠিক আছে? 4 বছর আগে ধরছি আমরা রোহানের বয়স x, এবং রাহুলের 4 বছর পরের বয়স ধরছি আমরা সেম x, 1x 1x, তাই না? তাহলে বর্তমানে যদি দুইজনের বয়স আনতে চাই কি করব? 4 বছর আগে ছিল রোহানসের বয়স x, তাহলে বর্তমানে রোহানসের বয়স কত? x প্লাস 4। আর রাহুলসের বর্তমানে যদি আনতে চাই 4 বছর পরে ছিল 1:1 মানে x:x, তার মানে বর্তমানে যদি আনতে চাই x মাইনাস 4। তার মানে দুইজনের বর্তমান বয়স নিয়ে আসছি আমরা, দুইজনের বর্তমান বয়স কি নিয়ে আসছি। ইফ
at the present the ratio of their ages is 5:3. যদি বর্তমানে তাদের বয়সের রেশিও হয় 5:3, তাহলে আমরা বর্তমানে তাদের বয়স পাইছি এইটা এইটা, তাহলে তাদের বয়সের রেশিও কত? x+4 x-4 ইকুয়াল কত? 5/3। এটাই সেকেন্ড পার্টে এই কথাটাই বলছে না? সেকেন্ড পার্টে আমার এই কথাটাই বলছে যে বর্তমানে তাদের বয়স রেশিও কত? 5:3। প্রথম পার্টে তাদের বর্তমান বয়স কিছু ছিল x+4 আর x-4, তাহলে এইটা ইকুয়াল কত? এইটাই তো। তাহলে এইখান থেকে আমরা কি করব? x এর ভ্যালুটা নিয়ে আসবো। তাহলে আমাদের কত হচ্ছে? 3x + 3 × 4 = 12 = 5x - 4 × 5 = 20। তাহলে 2x 20 এই সেটে নিয়ে আসলে কত হয়? 20 আর 12 কত? 32। x এর ভ্যালু কত? 16। x এর ভ্যালু পাচ্ছি 16। তার মানে আমরা x এর ভ্যালু পেয়ে গেছি। এখন লাস্ট পার্টে কি বলছে? দেন ফাইন্ড দ্য রেশিও বিটুইন রোহানস এজ 4 years hence and রাহুলস এজ 4 years ago। অর্থাৎ রোহানসের বর্তমান বয়স কত? x+4, তাহলে 4 বছর পরে রেশিও বিটুইন রোহানস এজ 4 years hence, 4 বছর পরে রোহানসের এজ কত হবে? তাহলে আমার x+4 বর্তমান বয়স কত? 20, 20 + 4, 4 বছর পরে রোহানসের বয়স হবে হচ্ছে 24। এবার বলছে এন্ড রাহুল সেজ 4 years ago, 4 বছর আগে রাহুলসের বয়স কত হবে? বর্তমান রাহুলসের বয়স কত? x-14, তার মানে 16 - 4 মানে 12। বর্তমানে রাহুলের বয়স 12 এবং আরো 4 বছর আগে, তাহলে 12 - 4 কত? 8। 8, তার মানে তাদের রেশিও হচ্ছে 24:8। রোহানস এবং রাহুলসের এই কন্ডিশনের উপরে রেশিও হচ্ছে 24:8। তাহলে আমাদের কি হচ্ছে? 3 × 8 = 24, 3:1। তার মানে কার কথা বলছে? রোহানস। রোহানস কত? 24 আর রাহুলস কত? 8। তাহলে 3/1, তার মানে 3:1 আমার অ্যান্সার পাওয়া গেছে। কিভাবে বের করছি? দিস ইজ দ্য লজিক অফ কন্ডিশন। কন্ডিশনাল লজিক গুলাকে বের করতে হবে। জাস্ট ট্রাই টু ফাইন্ড। আবার বলতেছি, ম্যাথস পার্ট বাই পার্ট ইনফরমেশন গেট করে নিয়ে আসতে হবে। যখনই তুমি অনেকগুলো একসাথে করতে যাও মাথা গুলাই যাবে। প্রথম পার্টে কি ইনফরমেশন দিছে নিয়ে আসো, সেকেন্ড পার্টে কি ইনফরমেশন দিছে নিয়ে আসো, প্রথম পার্টের উপরে বেস করে। প্রথম পার্টের ইনফরমেশন, সেকেন্ড পার্ট হচ্ছে লজিক, অর্থাৎ এই পার্টের ইনফরমেশনকে স্বতঃসিদ্ধ করে সেকেন্ড পার্ট। থার্ড পার্টে কোনো ইনফরমেশন চাওয়া হয় যে আমি এইটা চাইতেছি, সেটা খুঁজে বের কর। তার মানে আমি কি প্রথম পার্টটা ডেভেলপ করতে পারলে তার উপরে বেস করে আমি সেকেন্ড পার্টটাকে স্বতঃসিদ্ধ করব, তারপর আমি ইকুয়েশন বিল্ড করব, এরপর আমি অ্যান্সার কন্ডিশন অনুযায়ী নিয়ে আসবো। আমি তাই করছি। প্রথমে আমি তাদের অতীত এবং বর্তমান করে বর্তমানে নিয়ে আসছি, বর্তমান ইকুয়াল টু বর্তমানের রেশিও বের করছি, এখান থেকে আমি এক্স এর মানটা নিয়ে আসছি। তারপর রোহানস চলে গেছে ভবিষ্যতে, বর্তমান থেকে ভবিষ্যতে নিয়ে গেছি। আবার রাহুল চলে গেছে অতীতে, বর্তমান থেকে তার অতীতে নিয়ে গেছি। দুইটা মান পাইছি, রেশিও করে দিছি, আমার অ্যান্সার ডান। আমার অ্যান্সার ডান। সো এই হচ্ছে আমাদের অ্যাভারেজের ম্যাথস। সো খুব সম্ভবত আজকে নাম্বারসে যাওয়া আর পসিবল না। 1 hours ডান। নাম্বারসের অনেক ম্যাথস আছে, সেগুলো আমাদের সমাধান করতে হবে। সো আমরা নেক্সট ক্লাসে, এই উইকে আমরা ম্যাথসের উপর আরেকটা ক্লাস করে ফেলবো। সেদিন আমরা এই থার্ড লেকচার শেষ করে ফেলবো। আমাদের পরের উইক থেকে ফোর্থ লেকচার শুরু হবে। খুব সম্ভবত ম্যানেজমেন্ট আমাকে বলছে, ভাই ম্যাথসের আর ক্লাস, লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস নিয়েন না। আমরা লেকচার বেজ আর ম্যাথসের ক্লাস না নিলেও আমরা যেটা করবো, আমরা যে বইটা রিলিজ হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির, সেই বইয়ের ম্যাথস গুলো আমরা সলভ করবো। ঠিক আছে, নেক্সট থেকে আমরা সেই বইয়ের ম্যাথস গুলো গ্রাজুয়ালি সলভ করতে থাকবো। তাহলে আমাদের জন্য আরো প্র্যাকটিস ইজিয়ার হবে। সো কেমনে কেমনে সলভ করি সেগুলো তোমরা দেখবা। এখন যেটা করবে, নেক্সট ক্লাস হয়তো আমরা জুমে নিব এবং লেকচার 4 আমরা জুমে নিব। যদি লেকচার 3 আর একটু বাকি আছে, এইটা আমরা এই উইকে কোনো একদিন নিয়ে নিব আর কি। লাইভ ক্লাস হবে যে রেগুলার বেসিসে 10:30 থেকে যেহেতু আমার লাইভ ক্লাস শুরু হবে প্রতিদিন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথসের উপর 10:30 থেকে 11:30 এই সময়টাতে আমি 4টা সাবজেক্টের উপরে প্রতিদিন লাইভ ক্লাস হবে। সো তোমরা যে কাজটা করবা, এই সময়টাতে ফিক্স থাকবা, এই সময়টাতে যা কিছু হোক সবকিছু বাদ দিয়ে এই ক্লাসে চলে আসবা। আমি যাটা পড়া এগুলো দেখবা, তোমার জন্য অনেক অনেক ইজিয়ার হবে, বেটার হবে। সো দিস ইজ দ্য টাইম টুডে। টুডে ইটস অল অ্যাবাউট টুডে। সো আমরা নেক্সট দিন নাম্বারস করব। লেকচার 3 আমাদের ডান এবং আমরা লেকচার 4 যাব। লেকচার 4 হয়তো বা আমাদের পেইড ব্যাচে যাইতে হবে।
এবং ফোর্থ ফিফথ সিক্স খুব দ্রুতই আমরা সমাধান শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এবং বইটা তোমরা ওয়েবসাইট থেকে যে কাজটা করবা, চাইলে আমাদের কোনো ফুল কোর্সে না এনরোল করলে লেকচার শিট গুলা এবং বইটা ওয়েবসাইট থেকে নিয়ে নিবা আর কি। ওয়েবসাইট থেকে তোমরা বই পড়তে পারবা আর কি, কিছুটা অনেক পেইড মানে কিছু পে করে সেই বইটা এবং লেকচার শিট গুলা তুমি নিতে পারবা। তো সেটা তুমি আমার সাথে ক্লাস করতে করে সেইগুলা তুমি ওখান থেকে সলভ করতে পারো, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ। নাম্বার স্কোয়ারটা বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এই উইকি কোন একদিন দেখে বলবো। ম্যাথ বাংলা জিকে এইভাবে শুরু করবো এবং গ্রাজুয়ালি আগাইতে থাকবো, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই।